তো আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা। আমার পেছনের ট্যাঙ্কটা যদি একটু খেয়াল করে দেখেন, অবস্থা রীতিমতো ভয়াবহ। একদম সামনের অংশে অ্যালগি পড়ে গেছে, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। সো ইট রিকোয়ার্স মেইনটেনেন্স। তো মেইনটেনেন্স বলতে আমরা আসলে কি বুঝি আর কেন মেইনটেনেন্স করব, শুরুতে আসলে এটা দিয়ে শুরু করি। তো মেইনটেনেন্স আমাদের রেগুলার বেসিসে প্রয়োজন, কারণ আমাদের এই ট্যাঙ্কের মধ্যে যে মাছগুলো আছে সেই মাছগুলো প্রতিনিয়ত খাবার খাচ্ছে, তারা টয়লেট করছে, সেই টয়লেট থেকে অ্যামোনিয়া হচ্ছে, সেটা নাইট্রেট হচ্ছে। সো সেই নাইট্রেটের কনসেন্ট্রেশনকে আমরা পানি চেঞ্জ করার মাধ্যমে ডাইলিউট করে দিচ্ছি, অর্থাৎ পানিতে এর কনসেন্ট্রেশন কমিয়ে দিচ্ছি। আর আরেক দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এই ট্যাঙ্কের মধ্যে অনেক প্ল্যান্টস আছে। তো প্রতিনিয়ত সেই প্ল্যান্টসের পাতা পচে যাচ্ছে, তার বিভিন্ন ডালপালা পচে যাচ্ছে। তো এই পচার ফলে পানিতে যে অর্গ্যানিক ম্যাটারগুলো আছে এগুলোর পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। তো অর্গ্যানিক ম্যাটার পানিতে যত বাড়তে থাকবে, অ্যালগি তৈরি হওয়ার প্রবাবিলিটি এবং চান্স, অনুকূল পরিবেশ এনভায়রনমেন্ট তত বেশি তৈরি হতে থাকবে। কাজেই এই অর্গ্যানিক ম্যাটারের পরিমাণ আমাদের কমানো দরকার। তো এটা আমরা কিভাবে করব? অ্যাজ ইউজুয়াল পানি চেঞ্জ করে ফেলবো, পানি ফেলে দেবো। তো ইউজুয়ালি রেকমেন্ড করা হয়ে থাকে যে 7 দিন পরে আপনার ট্যাঙ্কের 30 থেকে 50% পানি আপনি ফেলে দেবেন এবং ফ্রেশ পানি দেবেন। এইটা মেইনটেনেন্সের একটা পার্ট। আর একই সাথে প্ল্যান্টের ট্যাঙ্ক যদি হয়, প্রয়োজনীয়ভাবে আপনি আপনার ট্রিমিং করে নেবেন, যে গ্লাস সারফেস আছে সেটাকে পরিষ্কার করবেন। তো আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সিকোয়েন্সিয়ালি কিভাবে আমরা এই মেইনটেনেন্স কাজটাকে করতে পারি অত্যন্ত সহজভাবে, যেটা আপনার সময়কে অনেক অংশে কমিয়ে দিবে এবং আপনার বিভিন্ন জিনিসের ড্যামেজড হওয়ার চান্সও অনেক কমিয়ে দিবে। তাহলে চলুন আমরা শুরু করি সবার আগে। তো ইফ ইউ আস্ক মাই অপিনিয়ন, আমি বলবো পৃথিবীর সব কাজ শুরু করার আগে প্রয়োজন প্রপার প্ল্যানিং। সো আমরা শুরুতে যে ট্যাঙ্কটা আছে সেটাকে অ্যাসেস করে নিব যে কি কি কাজ এই ট্যাঙ্কে আজকের মেইনটেনেন্সে আমরা করব। ডেফিনেটলি এই ট্যাঙ্কে 100টা কাজ থাকতে পারে। সো একদিনে সব কাজ হয়তো বা অ্যাকমপ্লিশ করা সম্ভব হবে না। সো উই উইল অ্যাসেস ফার্স্ট যে কি কি কাজ আমরা আজকের জন্য করব। লেটস মেক এ লিস্ট অফ ইট। বেশ কয়েক সপ্তাহ আসলে মেইনটেইন করা হয়নি। আপনারা ক্যামেরাতে ঠিকমতো খেয়াল করতে পারছেন কিনা, কাঁচে অ্যালগি পড়ে একদম অবস্থা শেষ। সো এটাকে ক্লিন করতে হবে। গ্রাভেলগুলোর অবস্থাও খুব একটা সুবিধা না, অনেক ময়লা জমে গেছে। সো গ্রাভেল ক্লিন করতে হবে। একই সাথে প্ল্যান্টসগুলো যদি খেয়াল করি তাহলে দেখব বড় হয়ে মোটামুটি সারফেসের উপরে চলে এসেছে, আর এখন তারা আলো তলে যেতে বাধা দিচ্ছে। অতএব বেশ ভালো একটা মডারেট ট্রিমিং করা দরকার। এই যে গ্লাস বরাবর ওয়াটার মার্কস রয়েছে, খেয়াল করছেন আপনারা, এই ওয়াটার মার্কসগুলোকে রিমুভ করতে হবে। সো আমরা ট্যাঙ্ক অ্যাসেসমেন্ট শেষ করে ফেললাম এবং কী কী কাজ করতে হবে তারও একটা লিস্ট করে ফেললাম। সো লেটস স্টার্ট ডুইং দ্য থিং, অ্যান্ড বিফোর দ্যাট চেঞ্জ ইউর ফুল স্লিভ ইন্টু হাফ স্লিভ। রাইট, সো উই আর রেডি ফর দিস শো। আর এই কাজের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইনস্ট্রুমেন্টটা আপনার হাতের কাছে শুরুতেই থাকতে হবে সেটা হচ্ছে একটি বালতি এবং একটি মগ। বালতি মাল্টিপল নাম্বার হলে পারে আরও ভালো, ওয়াটার ম্যানেজমেন্টের সুবিধা হবে। আর একই সাথে আপনি যদি আপনার ট্যাঙ্কের পানি সরাসরি ড্রেন আউট করতে চান আপনার বাথরুমে, আপনার প্রয়োজন পড়বে এরকম হোস পাইপ। আর যদি আপনার সাইফন পাইপ থাকে তাহলে ভালো, আদারওয়াইজ এরকম ছোট একটা পাইপ রাখতে পারেন ট্যাঙ্কের পানিকে বালতিতে নেওয়ার জন্য। সো এই ইনস্ট্রুমেন্টগুলো থাকলে মোটামুটি হয়ে যাবে। এছাড়াও কিছু ক্লিনিং টুলস লাগবে, যেমন ক্রেডিট কার্ড এবং এটসেট্রা, যেগুলো আমরা কাজের সাথে দেখাবো। তাহলে চলুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি অ্যাকশনে চলে যাই। রাইট, ভিডিও শুরুতে বলেছিলাম যে মেইনটেন্স কাজের জন্য সিকোয়েন্সটা ভেরি ইম্পর্টেন্ট। সো ফার্স্ট থিং ফার্স্ট, সবার প্রথমে ট্যাঙ্কের মধ্যে যে ফিল্টার, হিটার এটসেট্রা আদার্স যে ফিচার্সগুলো রয়েছে সেগুলোর পাওয়ার অফ। ও সরি, আমার লাইটটাও চলে গিয়েছে। সো আদার দেন লাইট এভরি ফিচার উইল বি অফ, কারণ লাইট বন্ধ হয়ে গেলে আসলে কাজ করবো কীভাবে, তাই না? পাওয়ার সোর্স অফ করার মূল কারণটা হচ্ছে যে এখানকার যে ইলেকট্রিক ডিভাইসগুলো রয়েছে সেগুলো যেন নষ্ট না হয়ে যায়। কারণ এর মধ্যে আমাদের পাম্প রয়েছে বা আমাদের হব ফিল্টারগুলো রয়েছে। আমরা কাজ করার সাথে সাথে যখন ওয়াটার লেভেলটাকে নিচে নামিয়ে দেব তখন দেখা যাবে যে এই পাম্প পানিশূন্য হয়ে পড়বে এবং নষ্ট হয়ে যাবে। অ্যান্ড সেম মাইট হ্যাপেন টু ইউর হিটার অলসো। আমরা পানি লেয়ারকে যখন নামিয়ে দিব তখন দেখা যাবে যে হিটার অর্ধেক বাতাসে অর্ধেক পানিতে রয়ে গেছে এবং এইভাবে দেখা যাবে যে আপনার হিটারের যে কাঁচটা আছে সেটা ফেটে যাবে। অ্যান্ড আই হ্যাভ অলসো লস্ট ওয়ান অফ মাই হিটার ইন দিস ওয়ে। কাজেই ইটস ভেরি ক্রুশাল যে আপনি শুরুতেই পাওয়ার সোর্সকে অফ করে নেবেন আদার দেন দি লাইট। সো এবার সিকোয়েন্স নাম্বার 2তে এসে আমরা যেটা করব যে আমরা পানির লেয়ারকে 1 থেকে 2 ইঞ্চি কমিয়ে নেব। এটার
পেছনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা আমার মতো একদম ট্যাঙ্কে কানায় কানায় প্রায় ভরে রাখেন, এখন যদি আমরা হাত ডুবিয়ে এভাবে কাজ করতে থাকি তাহলে দেখব যে হাত নড়াচড়ার ফলে পানি এখান থেকে স্পিল আউট হয়ে পড়ে গেছে এবং নিচের ফ্লোর ভিজে গেছে। কাজেই এইটা হওয়ার সুযোগ দেওয়া যাবে না। আমরা একটা পাইপ শুরুতে দিয়ে নেব এবং পানিকে সাইফনের মাধ্যমে ড্রেন আউট করে দেব অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 3 ইঞ্চি, যেন আমরা কাজ করার জন্য একটা ফ্রি প্লে পাই। অ্যানাদার পয়েন্ট হচ্ছে যে যাদের এরকম গ্লাস ডিফিউজার রয়েছে, যে কোনো কাজ শুরু করার আগে আসলে গ্লাস ডিফিউজারকে রিমুভ করে রাখতে পারেন, আদারওয়াইজ এটা দেখা যাবে যে গ্লাস সারফেসের সাথে বাড়ি খেয়ে যে কোনো সময় ভেঙে যেতে পারে। সো অ্যাট দি ভেরি ফার্স্ট বিগিনিং এটাকে সরিয়ে ফেলাটা বুদ্ধিমানের কাজ হবে। রাইট, অ্যালগি ক্লিন করার জন্য আমরা এরকম ক্রেডিট কার্ড বা এ ধরনের যে কোনো কার্ড ইউজ করব, আদারওয়াইজ আমরা কোনো শার্প রেজার ব্লেডও ইউজ করতে পারি। অ্যান্টি কাটারের ব্লেড অলসো ক্যান ডু থিংস লাইক দ্যাট। সো শুরুতেই আমি কার্ডটা ইউজ করা শুরু করি। এরকম কার্ড নিয়ে ইজিলি আপনি স্ক্র্যাচ করে উপর থেকে ময়লাগুলোকে তুলে ফেলতে পারেন। খুব ক্লোজলি যদি তাকান আপনি দেখবেন যে যে অ্যালগিগুলো আছে সেগুলো নিচে পড়ে যাচ্ছে। একই সাথে আপনারা ব্লেড বা এরকম অ্যান্টি কাটারের রেজারকেও ইউজ করতে পারেন, তবে একটু সাবধানে ইউজ করা প্রয়োজন। খুব বেশি জোর খাটালে পার্মানেন্টলি স্ক্র্যাচ পড়তে পারে। তাই আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আপনারা ক্রেডিট কার্ড বা এটিএম কার্ড এ ধরনের কার্ডকে ইউজ করবেন, যেহেতু এটা প্লাস্টিকের তৈরি, ফলে গ্লাসে স্ক্র্যাচ করার পসিবিলিটি অনেকটাই কমে আসে। অ্যালগি স্ক্র্যাপের ক্ষেত্রে পয়েন্ট টু বি নোটেড, যখন আমরা গ্র্যাভেলের কাছাকাছি চলে আসব তখন এটাকে খুব কেয়ারফুলি প্রেস করব, সো দ্যাট কোনো রকম বালি উপরে উঠে না চলে আসে। তাহলে যেটা হবে যে এই বালি কাচের সাথে স্ক্র্যাচ তৈরি করে ফেলবে। সো উই গ্যাট টু বি ভেরি কেয়ারফুল ইন দিস পোর্শন। এভাবে ধীরে ধীরে পুরোটাকে ক্লিন করে ফেলতে হবে। এতক্ষণ ধরে আমরা যে গ্লাস সারফেস আছে সেটার অ্যালগিটা পরিষ্কার করে ফেলেছি। এবার আমরা ট্রিমিং এবং আদার্স জবে যাব। তো সেখানে যাওয়ার আগে আমাদের পানির যে লেয়ার আছে সেটাকে আরো ফার্দার নামানোর প্রয়োজন পড়বে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে মস ট্রিগুলো আছে আরো ফার্দার ওয়াটার লেভেল ডাউন করলে পারে এগুলো ড্রাই হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে। কাজে আমার হাতে দুটো অপশন রয়েছে। অপশন নাম্বার 1 হচ্ছে এগুলোকে বের করে একটা বালতির মধ্যে রাখা। অপশন নাম্বার 2 হচ্ছে স্প্রে দিয়ে কিছুক্ষণ ইন্টারভেল বেসিসে স্প্রে করা উপরে। সো আই গো উইথ দি অপশন 1। এগুলোকে আমি বের করে একটা বালতিতে রেখে ফ্রি আমার ওয়ার্কিং এনভায়রনমেন্ট চাই। ইটস মে নট বি ভেরি নেসেসারি এটাকে সেপারেট বালতিতে আনা, বাট দিস ইজ মাই ওয়ে অফ ডুইং থিং। আপনি এটাকে ট্যাঙ্কে রেখেও কাজ সমাধান করতে পারেন। আর এর মধ্যে সমস্যা হচ্ছে যে অলরেডি কিছু শ্রিম্প এই গাছগুলোর সাথে সবসময় অ্যাটাচ থাকে, ফলে আপনি এদেরকে যখন তুলবেন তখন there is a possibility যে গাছের সাথে তারাও চলে আসবে। তো মাছগুলোকে আমি বালতিতে নিয়ে নিয়েছি এবং বাকি অংশটুকু আমি পানি দিয়ে পূরণ করে দিচ্ছি যেন মসের কোনো পোর্শনই পানির উপরে না। সো এবার এই বালতিটাকে আমি সরিয়ে রাখবো এবং কাজের জন্য সেপারেট আরেকটা বালতি নিয়ে আসবো। এই পর্যায়ে আমরা করব গ্র্যাভেল ভ্যাকুম, আর এটার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটা সাকশন পাইপ। তো আমি নর্মাল ছোট পাইপ ইউজ করব। তো সাকশনটা কমপ্লিট হয়ে গেলে আমরা এটার আউটলেটটাকে একটা বালতির মধ্যে দিব এবং ইনলেটের সামনে আঙুল দিয়ে ধীরে ধীরে বালিগুলোকে নাড়াতে থাকবো। এর ফলে যেটা হবে যে বালির কণার ফাঁকে ফাঁকে যে ময়লাগুলো জমে রয়েছে এগুলো খুব সহজেই সাকশন পাইপের সামনে দিয়ে সাক হয়ে বালতিতে চলে যাবে। গ্র্যাভেল ভ্যাকুমের সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন শ্রিম্প বা এরকম ছোট কোনো মাছ আপনার পাইপের মধ্যে দিয়ে বাইরে না চলে যায়। আর একই সাথে খেয়াল রাখতে হবে যে গ্রাভেলকে খুব বেশি জোরে নাড়াচাড়া করলে ময়লার সাথে সাথে গ্রাভেলও আপনার ট্যাঙ্ক থেকে বের হয়ে চলে যাবে। পরে দেখা যাবে যে আপনাকে আবার বালি দিয়ে সেগুলো রিপ্লেস করতে হবে। তো এই পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি ট্রিমিং। ট্রিমিং এর জন্য লাগবে একটা সিজার এন্ড লেটস গেট স্টার্টেড। ব্যাকগ্রাউন্ডের স্টেম প্ল্যান্টগুলোকে কাটার ক্ষেত্রে সাবস্ট্রেট থেকে অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 3 ইঞ্চি উপরে কাটাটা আমার মনে হয় ভালো। এর ফলে যেটা হয় যে কাটা মাথা থেকে যখন নতুন ব্রাঞ্চগুলো বেরোয় সেগুলো সামনের ফোরগ্রাউন্ড প্ল্যান্টস এর আড়ালে পড়ে যায়, ফলে কাটা মাথাটাকে দেখা যায় না। ট্রিমিং এর পাশাপাশি এরকম অবাঞ্ছিত কোনো রানার্স
বা প্ল্যান্টস যদি থেকে থাকে সেগুলোকেও আপনি রিমুভ করে নিতে পারেন। কার্পেটিং প্ল্যান্টসের জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনার ওয়েভ বা কার্ভ শেপের কোনো সিজার থাকে, আর সেটা যদি আপনার না থাকে তাহলে আমার মতো এরকম সস্তা কোনো সিজার দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। এই যা সাধারণত কার্পেটিং প্ল্যান্টস বা যে কোনো প্ল্যান্টস আপনি কাটার সাথে সাথে দেখবেন যেগুলো পানির উপরে ভেসে চলে আসে, কাজেই এগুলোকে পরে ছাঁকনি দিয়ে কালেক্ট করতে তেমন একটা অসুবিধা হয় না। আর একই সাথে আপনি দেখবেন যে বিভিন্ন প্ল্যান্টসের গায়ে বা কার্পেটের সাথে থ্রেড টাইপের অ্যালগি অথবা বিভিন্ন ব্ল্যাকবিয়ার্ড অ্যালগি লেগে থাকে। তো সাধারণত থ্রেড টাইপ অ্যালগিকে খুব সহজেই হাত দিয়ে ম্যানুয়ালি আপনি রিমুভ করে ফেলতে পারবেন। আর যদি আপনি বিয়ার্ড অ্যালগির সমস্যায় পড়েন তাহলে এগুলোকে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ট্রিট করা যেতে পারে। আর সবশেষে যদি ছোট ছোট রিশিয়া মস বা অন্যান্য মস আপনি আপনার কার্পেটের মধ্যে পান সেগুলোকে হাত দিয়ে সরিয়ে নেবেন। একই সাথে সারফেসের উপরে থাকা যে ময়লাগুলো আছে সেগুলোকে নেট দিয়ে তুলে ট্যাঙ্কের বাইরে ফেলে দিতে হবে। আর রিমেইনিং প্ল্যান্টসের প্রয়োজনীয় অংশ দিয়ে আমরা রিস্কেপিং করব, আর বাকিটাকে হয় গিভ অ্যাওয়ে, আদারওয়াইজ সেল আউট অথবা থ্রো ইট আউট। সো আমরা আমাদের কাজের প্রায় শেষ অংশে চলে এসেছি। 50% পানি আমরা অলরেডি ড্রেন আউট করে ফেলে দিয়েছি, আর এবার এটাকে রিফিল করার পালা। তো রিফিল করার জন্য আমি অলওয়েজ আপনাদের সাজেস্ট করব যে বালতিতে বা যে কোনো পাত্রে জমিয়ে রাখা এইজেড ওয়াটার, অর্থাৎ যেই পানিটা অনেক লম্বা সময় ধরে আপনার কাছে ছিল, সো দ্যাট এখানে যে ডিজলভ ক্লোরিন ছিল সেগুলো অলরেডি উড়ে চলে গেছে। আপনারা অ্যান্টি ক্লোরিনও ইউজ করতে পারেন যদি শর্টার পিরিয়ডে পানি দেওয়ার প্রয়োজন পড়ে। আই বিলিভ দিস ইজ দি সেফার ওয়ান। হোস পাইপ দিয়েও আমরা এই পানি চেঞ্জ করতে পারতাম, বাট দ্যাট উড বি এ ডেঞ্জারাস ওয়ান যদি সেখানে ক্লোরিন থেকে থাকে। সো আমরা এখানে ধীরে ধীরে পানি নিয়ে ট্যাঙ্কে দিতে থাকবো। সো সবশেষে পুরো পানি ভরা শেষ। আমি সাধারণত উপর দিক থেকে 1/2 ইঞ্চি থেকে 1/4 ইঞ্চি জায়গা ফাঁকা রাখি, কারণ শুধু শুধু জায়গা নষ্ট করে লাভ কি। আর ওয়াটারমার্ক রিমুভের জন্য আমি যে বুদ্ধিটা সবসময় ইউজ করি সেটা হচ্ছে যে এরকম মাজুনি বা ওয়্যার ব্রাশের যে মাজুনি আপনাদের কাছে রয়েছে, এটা দিয়ে আপনি যদি আলতো করে কয়েকবার টান দেন আপনি দেখবেন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড ডোন্ট বি অ্যাফ্রেড, আমি বহুবার এইভাবেই জিনিসটাকে ক্লিন করেছি এবং কখনো আমার কাছে থেকে স্ক্র্যাচ পড়েনি। রিমে যখন ওয়াটারমার্কস থাকবে না, ইট উইল গিভ আ ভেরি ক্রিস্টাল ক্লিয়ার লুক। সো এই ফাইন টিউনিংটা অবশ্যই আপনারা সবাই করবেন প্রত্যেকবার মেইনটেনেন্সের সাথে সাথে। এভাবেই টোটাল ট্যাঙ্ক মেইনটেনেন্স প্রসেস শেষ। এখন আর একদম দেরি করা যাবে না, প্লাগ অন করে দিতে হবে ফিল্টার। তো এই ছিল আমাদের আজকে ট্যাঙ্ক মেইনটেনেন্স নিয়ে পর্ব। তো পুরো পর্বে কভার করার চেষ্টা করেছি মূলত বেসিক জিনিসপত্র, কিভাবে করে আপনি ট্রিমিং করবেন, কিভাবে করে গ্লাস পরিষ্কার করবেন, কিভাবে গ্রাভেল ভ্যাকুয়াম করবেন। এটা ছাড়াও মেইনটেনেন্সে আরো অনেক কাজ রয়েছে, সেগুলো হয়তো স্পেশাল পারপাসে আপনার লাগতে পারে। সবশেষে আসলে যে কথাটা বলতে চাইবো সেটা হচ্ছে যে মেইনটেনেন্সটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি প্রত্যেক সপ্তাহের মেইনটেনেন্স জবটাকে সাকসেসফুলি করতে পারেন তাহলে আপনার ট্যাঙ্ক অনেক লম্বা সময় ধরে লাস্ট করবে। আর আপনি যদি মাঝে মধ্যেই 2-1 সপ্তাহ পর পর একটা ট্যাঙ্ক মেইনটেনেন্স স্কিপ করেন তাহলে দেখা যাবে যে এই জিনিসটার একটা অ্যাকুমুলেটিং এফেক্ট আপনার ট্যাঙ্কের উপরে পড়বে। এক পর্যায়ে দেখবেন আপনি যে ঘন ঘন অ্যালগি পড়ছে, আপনার ট্যাঙ্ক একসময় ইমব্যালেন্সড হয়ে নষ্ট হয়ে যাবে। কাজেই ট্যাঙ্ক মেইনটেনেন্স অ্যাকুয়ারিয়াম হবির একটা পার্ট। এটাকে আসলে শর্টকাট নেয়ার কোনো বুদ্ধি নাই, বা এটাকে আপনার চোখের নজরের বাইরে রাখারও কোনো সুযোগ নাই। এটাকে ডিউ ইম্পর্টেন্স দিতে হবে। প্রপার মেইনটেনেন্স ক্যান এশিওর আ ভেরি গুড ট্যাঙ্ক ফর ইউ। সবশেষে লম্বা ভিডিওটা দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু গিভ এ থামস আপ। আমার উৎসাহকে অনেক গুণে বাড়িয়ে দেয়। আপনাদের কমেন্টস জানার থাকলে অবশ্যই আপনি কমেন্ট করে জানতে চাইবেন বা কোয়েরি করবেন, এবং ভিডিও যদি মনে করেন যে অনেকের উপকারে আসতে পারে প্লিজ ডু শেয়ার ইট উইথ আদার্স। ধন্যবাদ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।